সিবিএসসির সঙ্গে এখন সম্পর্ক হলো সিবিএসসির এজুকেশন। নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি এবং আমরা বলার চেষ্টা করি যে আমাদের ভাবনাগুলো আগামীকালকের সকালকে আরেকটু সুন্দর এবং সতেজ করবে। আমরা বিশ্বাস করি এই প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের এই আয়োজনগুলো থেকে নিজেরা এই সমাজকে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখবে, এমন একটি সমাজ যেখানে মানুষ মানুষের হয়ে কথা বলবে, জীবন জীবনের জন্য কথা বলবে। আমরা আজকেও তাই করব। আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু আগামী প্রজন্মের কথা মাথায় রেখে, এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা বিদ্যালয়মুখী, যারা ক্লাস 10, ক্লাস 11, 12-এ পড়ে, কিংবা যারা ক্লাস 7 বা 8-এ উঠলো বা উঠবে, এই আয়োজন তাদের প্রত্যেকের জন্য। আমাদের আজকের এই আয়োজনের বিষয়বস্তুতে আমরা যে শিরোনাম রেখেছি তা হলো উৎকর্ষের সন্ধানে। আমরা বলতে চাইছি আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে, বিভিন্ন ভাবে পড়াশোনা করছে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন বোর্ডে পরীক্ষা দিচ্ছে, তাদের ফলাফল, তাদের পড়াশোনা, তাদের পড়াশোনা করতে গিয়ে বাধা বিপত্তি, উত্তরণের পথ ইত্যাদি নিয়ে আলোচনা হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আমাদের রাজ্যের শুধু নয়, উত্তর পূর্বাঞ্চল এবং সেই অর্থে এই দেশের অত্যন্ত পরিচিত এক শিক্ষক মশাই। তিনি রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পেয়েছেন শিক্ষকতার জন্য। তার অসামান্য অবদানের কথা স্বীকার করে এই পুরস্কার তিনি অর্জন করেছেন এবং বর্তমানে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে একটি গুরুত্বপূর্ণ পদেও তিনি রয়েছেন। আমাদের আজকের অতিথি আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষক স্বপন মজুমদার মহাশয়। প্রথমেই আপনাকে স্বাগত জানাই, আন্তরিক কৃতজ্ঞতা, এত রাতে আপনি আমাদের এই আয়োজনে এসেছেন। প্রথমেই যেটা বলতে চাইবো, মানে আগামীকাল থেকে আমরা সবাই জানি যে ক্লাস 10-এর পরীক্ষা শুরু হচ্ছে এবং সিবিএসসির পরীক্ষা, তার 1-2 দিন পর থেকেই আবার ক্লাস 12-এর পরীক্ষা, এবং আপনি দীর্ঘ বহু দশক ধরে সিবিএসসির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, আপনি ওয়ান অফ দি বেস্ট রিসোর্স পারসন ফর সিবিএসসি আমরা জানি। হাউ ডু ইউ ওয়ান্ট টু গ্রিট ইউর স্টুডেন্টস যারা আগামীকাল পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য আপনি কি বলবেন শুরুতেই? হ্যাঁ, আগামীকাল থেকে আমাদের সিবিএসসির যে দশম মানের প্রথম পরীক্ষা হচ্ছে, কালকে ইংরেজি পরীক্ষা। আর ক্রমাগতভাবেই পরীক্ষা চলবে। ক্লাস 10-এর পরীক্ষা চলবে 18 মার্চ, আর 12-এর পরীক্ষা চলবে এপ্রিলের ফার্স্ট উইক অবধি। এই বিভিন্ন ফেজে প্র্যাকটিক্যালগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে। আর তার বিভিন্ন পরীক্ষার দিকগুলো নিয়ে তো আমরা ছাত্রছাত্রীরাও প্রস্তুত। এই সময় আমি বলবো আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে ভালো ফলাফলের জন্য, অত্যন্ত ভালো ফলাফলের জন্য, যারা ত্রিপুরার মানে ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে, আমাদের দেশের মধ্যে ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে। কারণ আমরা দেখেছি যে সিবিএসসিতে কিন্তু আমাদের রাজ্যের পারফরমেন্স কিন্তু নেহাত খারাপ নয়, না খুব ভালো পারফরমেন্সই ছিল। ইভেন আমরা কিন্তু লিডিং পর্যায়েও আছি। আমাদের যদি কথা ভাবি, আমাদের রাজ্যের ছাত্ররাই কিন্তু আমাদের নর্থ ইস্টের ভেতরেও কিন্তু লিডিং পর্যায়ে আছে। আর তার মধ্যে আমরা বলবো যে এই বছরের পরীক্ষা 2025-এর যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা কিন্তু একটু অন্য টাইপের। এই কারণে হচ্ছে কারণ সিবিএসই কিন্তু তার প্রতিটি পরীক্ষার যে পদ্ধতি এবং তার যে লার্নিং অপরচুনিটি যেটা দেওয়া আছে, কারিকুলাম যেভাবে ডিজাইন করা আছে, এটা কিন্তু একেবারে এনইপির সাথে যুক্ত হয়ে আছে। আমরা জানি যে 2019-এ যখন এনইপি তার ড্রাফটটা যখন অ্যাডপ্টেড হলো, তখন কিন্তু সিবিএসই তার যে পরীক্ষা পদ্ধতি তার মধ্যে অনেক পরিবর্তন এনে দিয়েছেন। এবং ক্রমাগতভাবে আমরা দেখছি, ইভেন করোনা প্যান্ডেমিকের পরেও আমরা ক্রমাগতভাবে দেখছি যে এই বছরের পরীক্ষার প্রশ্নপত্রে, সেটা আমাদের প্রতিটি পরীক্ষার্থী এই সম্পর্কে একান্তভাবে ওয়াকিবহাল, যে 50% কোশ্চেন থাকবে কম্পিটেন্সি ফোকাসড। এটা যেমন একটা ভাবার কথা যে সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হতে পারে,
আবার আরেক দিকে দেখলে মনে হবে তার একটা অপরচুনিটি হতে পারে। তার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নাবলী, যে ধরনের প্রশ্ন থাকবে, প্রশ্নের ভেতরে বিভিন্ন ক্যাটাগরি, যেমন এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন, একটা কেস বেসড কোশ্চেন রাখা থাকে। সেটা তিনটে, যেমন ক্লাস 10 এর জন্য তিনটে কেস বেসড কোশ্চেন থাকে, এবং তার পাশাপাশি 5 মার্কসের কোশ্চেন থাকবে, কিছু কিছু সাবজেক্টে 6 মার্কসের কোশ্চেনও থাকে। সাবজেক্ট স্পেসিফিকলি বিভিন্ন রেঞ্জের প্রশ্নগুলো থাকবে। তার মধ্যে বলা আছে বিশেষ করে যে আনফ্যামিলিয়ার কনটেক্সটের 50% কোশ্চেন থাকবে। তো আমরা আনফ্যামিলিয়ার কনটেক্সট বলতে কি বুঝি? ঘাবড়ানোর বিষয় নয়। তার কারণ হচ্ছে আনফ্যামিলিয়ার কনটেক্সট আমরা বলি, কিন্তু এগুলি হচ্ছে অতি পরিচিত, ছাত্রদের অতি পরিচিত, মানে মোটামুটিভাবে সব সময় এগুলো টেক্সট বই থেকে উদ্ধৃত করে না। তার মধ্যে ছাত্রদের তার মনের কথা, ছাত্ররা যেভাবে ভাবনা চিন্তা করে, এগুলো অনেক সময় টেক্সট বইতে থাকে না। এগুলো যাতে ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকে, সিবিএসইর এই প্রয়াসটাই হচ্ছে কম্পিটেন্সি ফোকাস অ্যাসেসমেন্টের জন্য কোশ্চেন। এক্সিলেন্ট স্যার, এই যে আপনি বললেন এত সুন্দর করে প্রত্যেকটা বিষয়, কিন্তু এখানে মা বাবারা যারা আজকের এই আয়োজন দেখছেন, বা এমনকি পরীক্ষার্থীরা যদি কোনো কারণে আজকের এই আয়োজন চট করে মোবাইলে বা টিভিতে বসে এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে অবশ্যই আপনার কাছ থেকে এটা শোনার একটা আগ্রহ থাকবে যে ভালো ফলাফলের জন্য কি করতে হবে, বা এখনো যেহেতু পরীক্ষা শুরু হয়নি, আরো কয়েকটা দিন রয়ে গেছে, মাঝখানে প্রিপারেটরি দিনগুলো থাকবে, আগামীকালকের পরীক্ষা না হয় ছেড়েই দিলাম, ছাত্রছাত্রী বা অভিভাবকরা যদি মনে করেন স্বপন স্যারের টিপস, তাহলে হাউ টু ক্র্যাক ইট, মানে কি করলে ভালো ফলাফল সম্ভব? একটা দিক আমি বলতে পারি, যেটা হচ্ছে যেমন কালকের পরীক্ষা হচ্ছে ইংরেজি পরীক্ষা, ঠিক আছে, ওরা ওরা করবে ওদের, যেমন ইংরেজিতে যে ধরনের প্রশ্নপত্র থাকে, তার প্রশ্নের আদলের যে ধরনের থাকে, যেমন রিডিং কম্প্রিহেনশন, রাইটিং পার্ট থাকে, বা লিটারেচার ল্যাঙ্গুয়েজের উপর থাকে। তো ছাত্ররা বিভিন্ন কম্পিটেন্সি, যেমন ছাত্ররা ওই ক্ষেত্রে কি করবে, তারা সেকশন সিটা আগে অ্যাটেম্প করবে, কারণ সেকশন সি হচ্ছে তারা লিটারেচার ল্যাঙ্গুয়েজের পার্টটা থাকে। এরা কিছুটা তারা অনুমান করতে পারে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, বা তার সামারিটা জানা আছে, তার মানে তার পোয়েমের, তার হয়তো বা পোয়েট্রি, তার একটা সাবস্টেন্সটা ওদের জানা আছে। কাজে এর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তার অতি সহজে সে করে নিতে পারবে। তাছাড়া কিছু রাইটিং এ ক্রিয়েটিভ রাইটিং থাকে, এই রাইটিং পার্টেও কিন্তু ওরা কিন্তু অলরেডি প্র্যাকটিস করে নিয়েছে কি ধরনের প্রশ্ন আসে। কারণ সিবিএসই কিন্তু তার স্যাম্পল পেপার, সিবিএসই একটা জিনিস সবসময় করে, 1 বছর আগে কিন্তু তার কারিকুলামটা যেমন পাবলিশ করে, তার পাশাপাশি কি ধরনের প্রশ্নপত্র হবে তারা কিন্তু ওয়েল ব্যাক, মানে অনেক আগের থেকেই ওরা জানে, এবং তার প্রশ্নপত্রের ধরন কি হবে, আগামী বছরের প্রশ্নপত্রের ধরন কি হবে, সেটা কিন্তু আগের থেকে দেওয়া থাকে, এবং সেটা অ্যাকর্ডিংলি ছাত্ররা নিশ্চয়ই তার মধ্যে প্রিপারেশন করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে প্রশ্নগুলোর যে মানে প্রশ্নগুলো যে দেখবে, সবচেয়ে বড় কারণ সিবিএসই প্রশ্নগুলো 2 ধরনের প্রশ্ন থাকছে। সেটা হচ্ছে আমরা একটা বলি যে সিলেক্ট রেসপন্স টাইপ কোশ্চেন্স, মানে এমসিকিউ থাকবে, তার সাথে অ্যাসেশন রিজনিং থাকবে। মোস্টলি সেকশন এ তে এই প্রশ্নগুলো থাকে। তার পাশাপাশি আরেকটা টাইপের প্রশ্ন, এটাকে আমরা বলি ফ্রি রেসপন্স কোশ্চেন্স, মানে ছাত্ররা তার নিজের মতো করে উত্তর লেখার স্বাধীনতা থাকবে। এগুলোকে বলি আমরা কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন। 2 মার্কসের হতে পারে, 3 মার্কসের হতে পারে, 4 মার্কসের হতে পারে, 5 বা 6 মার্কসের হতে পারে। তো ওই প্রশ্নগুলোর জন্য যে ধরনের প্রিপারেশন, মেইন ব্যাপার হচ্ছে তার মধ্যে কিন্তু সিবিএসই যে প্রশ্নটা করে সেটা কিন্তু এই জিনিসটা ওরা মেনটেন করে, কতগুলো লার্নিং লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দেম। লার্নিং লেভেল মানে আমরা যেমন ধরি যে আমরা কিছু প্রশ্ন থাকে রিমেম্বারিং টাইপ, চট জলদি উত্তর করতে পারি, মানে আমি আমার মনে থাকলে পট করে উত্তর করা যাবে। আর কিছু প্রশ্ন থাকে যেগুলো থাকছে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং টাইপ কোশ্চেন, মানে প্রশ্নের মিনিংটা বুঝে উত্তরটা করতে পারবে। ঠিক। তো প্রশ্নের মিনিংটা যখন বুঝবে তখন তার উত্তর করতে পারবে। আরেকটা প্রশ্ন থাকছে, যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে মানে আমরা দেখছি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, অ্যাপ্লাইং। আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভ প্রশ্ন মিনস তার আগে থাকছে অ্যানালাইজিং, ইভালুয়েটিং এন্ড ক্রিয়েটিং, তার মানে ওইটাকে বলি হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। এই প্রশ্নগুলো যেগুলো থাকে, তাহলে আমরা মোটামুটি লার্নিং লেভেল যদি ধরি,
আমরা যদি ধরি যে রিমেম্বারিং বা আন্ডারস্ট্যান্ডিং টাইপের প্রশ্ন যদি ধরি, যার মিনিং থেকে সহজে উত্তর করতে পারবে, বেশিরভাগ ক্ষেত্রে, যেমন অঙ্কের কথা যদি বলা যায়, তাহলে 75% বেসিকে ম্যাথসে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্স বেসিক, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বলা হচ্ছে। এই জিনিসটাও কিন্তু এনইপি থেকে দেওয়া। মানে এনইপিতে বিশেষ করে বলা আছে, স্টুডেন্ট মাস্ট বি গিভেন দ্য চয়েস টু সিলেক্ট ইটস own subject, means subject of its own level of understanding. তো এই কারণে যে অঙ্কর আগে তো ম্যাথমেটিক্সটা তো ইউজুয়ালি ক্লাস 10 এর কথা যদি বলি, আমরা জানি যে ম্যাথস, সোশ্যাল সায়েন্স আর সায়েন্স, এই তিনটে সাবজেক্ট এদের কম্পালসারিলি নিতেই হয়। এনইপি অনুযায়ী যখন ইমপ্লিমেন্টেশন এলো, তখন দেখা গেল যে ওরা সিবিএসই কিন্তু 2019 থেকে অঙ্কের যে তার এক্সিস্টিং যে ম্যাথমেটিক্স ছিল তাকে নামকরণ করা হলো ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড। তার মানে স্ট্যান্ডার্ড মানে তার হাই কিছু করা হয়নি, এক্সিস্টিং লেভেলটাকে তার চেয়ে একটু লোয়ার লেভেল করে রাখা আছে, যার মধ্যে আধিক্য থাকবে যে রিমেম্বারিং আর আন্ডারস্ট্যান্ডিং টাইপের, মানে মনে আছে আমার, মুখস্থ করে জানি বা ওই ধরনের। কারণ আজকাল তো রোড বেসড লার্নিংটাকে মোটামুটি অ্যাভয়েড করা হচ্ছে। তো তার পাশাপাশি যখন এই প্রশ্নগুলো আসছে, তাকে ওইটাও মিনিং বুঝে তার উত্তর করার একটা সুযোগ করে দিচ্ছে। তার মানে যে মিনিংটা বুঝলো, সেই মিনিংটা বুঝে কিন্তু তাকে অ্যাপ্লাই করার তার ক্ষমতাও এসে যায় একদম। তো এইভাবে যে বিভিন্ন প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো নিয়ে যাতে ওরা প্র্যাকটিস করে, কারণ প্র্যাকটিস নিশ্চয়ই ওরা করেছে, এগুলো নিয়ে যাতে ভাবনা চিন্তা করে। এবং তার একটা জিনিস ঠিক, যে আমরা হয়তো মনে করি পরীক্ষার আগের দিন যদি প্রিপেয়ার করতে না পারে হয়তো অনেকটাই পারবে না, কিন্তু এখন যে কম্পিটেন্সি ফোকাসড কোশ্চেন থাকাতে কি হয়, যে অ্যাটলিস্ট পরীক্ষার আগে যদি ওর কোনো কারণে যদি প্রিপারেশন যদি ঠিক মতো, মানে পরীক্ষার আগের দিন যদি কোনো কারণে ওইভাবে না দেখে যেতে পারে, তাতেও কিন্তু সে 50% তার কমফোর্টেবলি সে জোনে যেতে পারবে, মোর দেন হায়ার দেন দ্যাটও। তো কাজেই আমরা যখন বলি যে এগুলো যে বিভিন্ন ক্যাটাগরি প্রশ্ন যেগুলো থাকে, এই প্রশ্নগুলোতে যেমন চ্যালেঞ্জ থাকে, তেমনি অপরচুনিটিও থাকে ভালো রেজাল্ট করার। ঠিক, কিন্তু এখানে একটা বিষয় যেটা স্যার মানে খুব অনায়াসেই অভিভাবকরা বা ছাত্ররা, এগেইন অন দি সেম লাইন যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে তারা আপনাকে এটাও হয়তো বা জিজ্ঞাসা করতে চাইবে আজকের এই অনুষ্ঠানে, যেহেতু সুযোগ নেই, আমি তাদের হয়ে যে কথাটি মাথায় আসছে, যে এই ব্যবস্থাপনায় আপনি যে কথাগুলো বলছেন, তাতে করে পরীক্ষা দিলে আমি ভালো ফলাফল করব, এটা আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যারা খুব সিনসিয়ার, যারা খুব লয়াল টুয়ার্ডস দেয়ার ওন সাবজেক্টস, যারা জানে আমি কি করব, যারা ফোকাস ডিটারমাইন্ড, তাদের জন্য এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিন্তু আমার মতো নিম্ন মেধার যারা, মানে যারা পড়াশোনা করতে গিয়ে হয়তোবা মনে করছেন যে বছরটা এই করলাম, পড়াশোনা তো ঠিকভাবে হলো না, কালকে থেকে পরীক্ষা, আপনার তো তাদের জন্যও নিশ্চয়ই কোনো অ্যাডভাইস বা সাজেশন থাকবে। তারা কিভাবে এই পরীক্ষাটাকে নেবে? টেনশন নাকি সেখানেও কোনো ট্রিক আছে? না, টেনশন তো মোটেই না, টেনশন করে কোনোভাবেই করা যাবে না। পরীক্ষা পুরোপুরি স্ট্রেস ফ্রি থাকতে হবে, খুব ন্যাচারালি চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন প্রত্যেকটা জিনিস কিন্তু তার মানে প্রতিটা সাবজেক্টের সে আইডেন্টিফাই করে নেবে, সে নিশ্চয়ই করে নিয়েছে, তার একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং তো সবারই দরকার। এই প্ল্যানিং ছাড়া তো কোনো কিছু হয় না, কাজে আমি স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং ছাড়া কোনো কিছুই হবে না। আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো আমার জন্য সুবিধাজনক, এবং এই চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই যদি আমি করতে পারি, তার মধ্যে আমি টার্গেট করলাম যে আমরা যারা ভালনারেবল পজিশন বলি, যারা পাস বা ফেলের দোরগোড়ায় আসতে নিশ্চিত হতে পারছে না, তাদের জন্য আমরা মনে করতে পারি যে 50% টার্গেট করা খুব বেশি। 50% মানে আমি বলছি আউট অফ 80 মার্কস। কারণ এদের কিন্তু ক্লাস 10 এর ক্ষেত্রে বা ইভেন 12 এর ক্ষেত্রেও আছে, প্রতি সাবজেক্টে কিন্তু একটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের একটা মার্ক থাকে। 20 মার্কের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে, আর 80 মার্কের থাকে তার থিওরি এক্সামিনেশন। তো এই 80 মার্কের ভিতরে যদি আমি 40 মার্কটাকে টার্গেট করতে যাই মিনিমাম, যারা মনে করছে যে আমার হয়তো, তাদের জন্য কিন্তু 40+20, তার মানে 60 মার্কসের 40 মার্কে টার্গেট করলে তার কিন্তু 60 মার্কসের কাছাকাছি তার একটা টার্গেট অটোমেটিকলি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওর যে মানে পুরো সিলেবাস থেকে, সিবিএসইর সিলেবাসে কিন্তু কারিকুলাম ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি কি মার্কের ডিস্ট্রিবিউশন এগুলো দেওয়া আছে।
এবং সে বাছাই করে নিতে পারে তার মধ্যে থেকে কোন কোন টপিকগুলো আমার পক্ষে সহায়ক হবে, আমি ভালো করে করতে পারবো। এইগুলো আইডেন্টিফাই করে তার থেকে যে প্রশ্নগুলো আছে বিগত কয়েক বছরের, বিশেষ করে 2023, 2024 এবং 2019, 2020, তো 2019, 2020 এবং 2023, 2024 এর যে প্রশ্নপত্রগুলোর ধরনটা যদি ও দেখে নেয় তাহলে কিন্তু মোটামুটি ভাবে ওর পুরো আইডিয়াটা এসে যাবে এবং তাকে অনেকটা সাহস যোগাবে যে আমিও তো এই প্রশ্নের উত্তরগুলো পারি, কাজে আমার ঘাবড়ানোর কিছু নেই, আমি খুব ভালো ফলাফল করতে পারবো। বিশেষ করে এমসিকিউ তো খুব সহায়ক থাকে। এমসিকিউর পাশাপাশি যে প্রশ্নগুলো থাকে, যেমন কেস বেসড কোশ্চেন বলি, প্রশ্নটা শুনলে মনে হয় কেস বেসড কি জানি প্রশ্ন, তার মধ্যে দেখবে যে একটা প্রশ্ন থাকে, যে প্রশ্ন, এই প্রশ্নগুলো থাকবে কি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের ভেতরে কতগুলো, প্যাসেজটা কেন দেওয়া হবে এই নয় যে প্যাসেজের ভিতরে তার অ্যান্সারটা থাকবে, ওইটা দেওয়া হবে তার আমার মাইন্ডটাকে ফোকাস করার জন্য, ওই বিষয়ে আমি চিন্তা ভাবনা করার জন্য। আর ওইটাকে করা হবে আমার রিয়েল টাইম এক্সপেরিয়েন্স, আমি যে প্রাত্যহিক জীবনে যেগুলো আমি সবসময় ব্যবহারিকভাবে যে জিনিসগুলো লাগে আমাদের, সেই রিয়েল টাইম এক্সপেরিয়েন্সের সঙ্গে কানেক্ট করা হবে ওই প্যাসেজ দিয়ে। খুব সুন্দরভাবে দেওয়া থাকে, এই প্রশ্নগুলোর উত্তর করা খুবই সহজ, কাজে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাছাড়া যেগুলো 5 মার্কসের প্রশ্ন থাকে, যেগুলো 3 মার্কসের প্রশ্ন থাকে, এগুলো মোটামুটি একটা গ্যাস করে যাওয়া যায় তার মধ্যে থেকে কি ধরনের প্রশ্ন আসবে, এবং এগুলো সহজে তার মধ্যে একটা মানে নিজের ফ্রিডমও থাকে লেখার মতো, ফ্রি রেসপন্স কোশ্চেন টাইপের প্রশ্ন থাকে, এবং তার মধ্যে লেভেলও কিন্তু করা থাকে, যেগুলো বিশেষ করে আমি রিমেম্বারিং এবং আন্ডারস্ট্যান্ডিং এর টাইপের প্রশ্নগুলোর উপরে যদি নির্ভর করি, কাজে আমি ওইভাবেও প্রিপারেশন করে যেতে পারি। কাজে আমাকে সিলেক্টিভ ওয়েতে দেখতে হবে, যদি অল্প কয়দিনের ভেতরে যে আমার দেখতে হয় যে আমি আমার প্রিপারেশন আমি সারা বছর করতে পারিনি, কিন্তু এই স্বল্প সময় কিভাবে করতে পারবো, সেই কারণে আমরা কিন্তু ওইভাবে করে নিতে পারি। এবং সেটা আমাদের মানে প্রয়াসও ছিল যে আমরা 3 ক্যাটাগরির আমরা সিলেবাস ফ্রেম করতে পারি, রিস্ট্রাকচারিং করতে পারি, এবং এই এফোর্টটা কিন্তু অলরেডি আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের জন্য করা হয়ে গেছে। বাহ, এক্সিলেন্ট স্যার। আরেকটা জায়গা, মানে এবার আমরা যদি আলোচনাটাকে আরেকটু অন্য মোড়ে ঘোরাতে চাই, তাহলে স্বপন স্যার যেহেতু এসছেন, শত শত শিক্ষক শিক্ষিকারাও আপনার কাছ থেকে শুনতে চাইবেন হয়তোবা এই যে সিলেবাস নিয়ে বিতর্ক, সিলেবাস নিয়ে নানা সময়ে নানা ধরনের নানাভাবে আপনাদের মতোই যারা শিক্ষক শিক্ষিকা তারা বিভিন্ন মতামত রাখছেন, সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, সিলেবাস রিভাইজ হচ্ছে, এবং আমরা দেখছি যে প্রায় 2 বছর 3 বছর 4 বছর পরপরই সিলেবাস নিয়ে নানা ধরনের কথা, ছেলেমেয়েরা একভাবে ধাতস্থ হতেই আবার অন্য আরেকটি সিলেবাস, সেটা হতে হতে আরেকটি সিলেবাস। এটা নিয়ে আপনি কি বলবেন, মানে সেটা যে কোনো বোর্ডেরই হোক, হাউ ডু ইউ লুক ইনটু ইট? যে কোনো বোর্ড বলতে আমরা যখন এখন সর্বভারতীয় পর্যায়ে মোটামুটি সিলেবাসের খুব বেশি ফারাক নেই, কারণ এটা টিবিএসসি হোক, সিবিএসসি হোক, বা আইসিএসসি বা সিআইএসসি হোক, সিলেবাস কিন্তু একই আছে। তাদের প্রশ্নের ধরনটা ডিফারেন্ট। যেমন আমরা যদি টিবিএসসির সঙ্গে সিবিএসসি দেখি, একই ব্যাপার দেখা যায় যে সিবিএসসি প্রশ্নের ধরনটা একটু অন্য ধরনের হতে পারে, সিলেবাস মোর অর লেস একই টাইপের থাকে। আর সিলেবাস সবচেয়ে বেশি হচ্ছে সিবিএসসি কিন্তু ক্রমাগতভাবে চেঞ্জ করতে থাকে সিলেবাস, সেটা আজকের নয় বহুদিনের, সেটা মানে সিবিএসসির একই সিলেবাস বহুদিন ধরে থাকে না, কাজে কোনো না কোনো পরিবর্তন আসতেই থাকে, এবং সেটা প্রেক্ষাপটটা থাকে। এখনকার সিবিএসসি কিন্তু একটু অন্য ধরনের। আগে সিবিএসসি মনে হতো যে সিবিএসসি বিদ্যালয়ে পড়ছি, পড়াশোনা করছি, তার মানে আমাকে মনে করা হতো যে আমি বলতে দেশের সাথে একটা প্ল্যাটফর্মে, আমার ন্যাশন ওয়াইড একটা প্ল্যাটফর্মে যাচ্ছি। কিন্তু আজকাল কিন্তু সেটা গ্লোবাল পার্সপেক্টিভটাও কিন্তু দেখা হচ্ছে। তার মানে গ্লোবাল পার্সপেক্টিভে যদি আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যেই দিশাতে আমরা চলছি, ওইভাবে আমরা কিন্তু আমাদের সিলেবাসটাকে কিন্তু রিস্ট্রাকচারিং করা হয়, এবং এনইপির আদলে তো অনেকটাই করা হয়ে গেছে, অলরেডি করা হয়ে গেছে। এবং তার মানে কারণ এনইপিতে একটা কথা ছিল, সেটা হচ্ছে যে কোর এসেনশিয়ালটা থাকবে। মানে আমরা বইটা খুব বড় ধরনের বই ইউজ করলে কি হয়, যে আমার নিজের ভাবনা চিন্তাটা করার সুযোগ থাকে না। আমি আমার ভাবনা চিন্তা করার জন্য যে আমার সেই সুযোগটা না থাকলে, আমি কিন্তু এখন চাইছে যে প্রত্যেকটা ছাত্র তার যাতে একটা
মানে তার সে যাতে একটা লাইফ লং লার্নারশিপ তার যাতে পেয়ে যায়, এবং এই স্কিল আর কম্পিটেন্সি বারবার করে দুটো জিনিস শব্দকে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে স্কিল এন্ড কম্পিটেন্সি। আর সিলেবাস আমি বলছি অঙ্কের ক্ষেত্রে সিলেবাসের খুব একটা বেশি পরিবর্তন, মানে যে পরিবর্তনটা হয় সেটা বেসিক ম্যাথামেটিক্স যা আছে একই আছে। ল্যাঙ্গুয়েজে যে ধরনের আছে, যেমন সিবিএসইতে 2 ধরনের থাকে, আমরা যদি ইংলিশের কথা ভাবি, কারণ এই 2 ধরনের থাকার পেছনে কারণটা কিন্তু ওই যে আমরা যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেম, এটা 2005-ও ছিল, এবং আমরা 2023-তে যেটা 20 আদলে যেটা 20, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে, এনইপি হচ্ছে একটা পলিসি ডকুমেন্ট, তার ইমপ্লিমেন্টেশনটা হবে কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেম দিয়ে। কাজে ন্যাশনাল কারিকুলাম ফ্রেম আমরা কিন্তু 2020-তে ন্যাশনাল এডুকেশন পলিসি পেলাম, তার ইমিডিয়েটলি কিন্তু 2021-এ আমাদের কিন্তু একটা বড় করোনা প্যান্ডেমিকে একটা এমন সিচুয়েশন গেল, আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। ইভেন দেন 2020 থেকে 22-তে কিন্তু আমরা ফাউন্ডেশন স্টেজের পেয়ে গেছি, এবং স্কুল এডুকেশনের জন্য পেয়েছি 2023-তে। তাতে কিন্তু খুব পরিষ্কারভাবে লেখা আছে যে ছাত্রদের কিন্তু তার স্বাধীনতা থাকা উচিত দুটো জায়গায়, একটা হচ্ছে নিজের সাবজেক্টে তার ওন লেভেল সাবজেক্ট পড়ার মতো, আবার নিজের ওন চয়েসের কোশ্চেন দেওয়ার জন্য। এর জন্য কিন্তু সিবিএসই তার 33% কোশ্চেন থাকবে ইন্টারনাল চয়েস। তার মানে ছাত্র যে প্রশ্নটা কম্পালসারি হতে পারে, কিন্তু তার স্বাধীনতা থাকবে এই প্রশ্ন নয় আমি আরেকটা প্রশ্নের উত্তর করব, খুবই সায়েন্টিফিক, এই স্বাধীনতাটাও দেওয়া আছে। আর সিলেবাস ফ্রেমিং এর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব বেশি চেঞ্জ হতে আছে, কিছু সোশ্যাল সায়েন্সের প্রশ্নে কিছু মাত্র মানে কন্টেন্টে হয়তো থাকে, বাকি সাবজেক্টগুলোতে বিশেষ কোনো পরিবর্তন হয় না। আমাদের আজকের এই আয়োজনে দর্শক বিজয় শর্মা তিনি লিখেছেন, আজকের অনুষ্ঠানে শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বপন মজুমদার স্যারকে কোটি কোটি প্রণাম জানাই। শিক্ষক হচ্ছে আমাদের শিক্ষার মূল মেরুদণ্ড, তার সাথে PB24 এবং শুভ্রজিৎকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকদিন পর এরকম সুন্দর একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আশা রাখছি আরো দেখতে পারবো। বিজয়বাবু, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। এবং অভিভাবকরা, ছাত্রছাত্রীরা যারা আজকের এই আয়োজন দেখবেন, আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে হাজার ছাড়িয়ে গেছে আমাদের এই অনুষ্ঠান দেখার বিষয়টি, এবং আমি নিশ্চিত আপনারা যারা দেখছেন আপনারা প্রধানত চাইছেন সিবিএসই, আইসিএসই বা আমাদের রাজ্যের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন বোর্ডে পরীক্ষায় বসবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারা কিভাবে কি করলে বিষয়গুলো ভালো হবে, ভালো করে চলবে, এই নিয়েই প্রধানত আমরা কথা বলছি, সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো। স্বপন স্যার, একটা বিষয় আপনার কাছে জানবো, আপনি যে উচ্চারণটা ইতিমধ্যেই বেশ কয়েকবার করে ফেলেছেন, এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, বা অনেকে মজা করে বলছেন নিউ এডুকেশন পলিসি, এই যে পলিসিটি নিয়েও নানা ধরনের তর্ক এবং বিতর্ক আছে। আমরা পত্রপত্রিকার এডিটোরিয়াল পেজে দেখছি যে কেউ কেউ বলছেন শেষ হয়ে গেল, কেউ কেউ বলছেন অসাধারণ, কেউ কেউ বলছেন এটাই বিজ্ঞান, কেউ কেউ বলছেন এতদিন সময় লাগলো, আমরা তো এটার জন্য অপেক্ষা করছিলাম। নানা ধরনের মতামত ইতিমধ্যেই তৈরি হয়েছে। আপনি একজন শিক্ষক এবং আপনি দিনের শেষে ছাত্রছাত্রীদের মানে কাছে পিতার মতোই, আপনি জানেন যে এটা আসলে তাদের ক্ষতি হলো, ভালো হলো, বা আগামী দিনে আফটার 10, 15, 20 ইয়ার্স ডাউন দ্য লাইন তারা যখন এই দেশে মানে নাগরিক হিসেবে কোথাও গিয়ে নিজের জন্য লড়াই করবেন চাকরির বাজারে, ডু ইউ থিংক এনইপি ইজ গুড? আই মিন ইট উইল হেল্প স্টুডেন্টস? হ্যাঁ, আমি যতটা দেখলাম, আমি অনুধাবন করে যতটা দেখলাম, এবং আমার যে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার আলোকে দেখলাম যে আমি তো পড়াশোনা করেছি গত 20 শতাব্দীতে, এবং একটা পিরিয়ড আমি 20 এবং 21 শতাব্দী দুটো মিলে আমার শিক্ষকতা জীবন। কিন্তু আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে এবং সিবিএসইর সাথে আমি জড়িত দীর্ঘদিনের, 3.5 ডিকেডের মতো সিবিএসই নিয়েই আমি ছিলাম একদম শুরু থেকেই। তো টানা 36 বছর সিবিএসইর সঙ্গেই বিভিন্ন পরিবর্তনগুলো তো আমি দেখলাম যে সিবিএসইতে কি ধরনের পরিবর্তন হচ্ছে, তাদের কোশ্চেনের প্যাটার্ন কি ধরনের হয়, কারিকুলাম রিডিজাইনিং কি ধরনের হয়, কি পার্সপেক্টিভ নিয়ে চলছে, কি অবজেক্টিভিটি নিয়ে চলছে, সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা একটা জিনিস ভুললে চলবে না যে উই আর ইন দ্য থার্ড ডিকেড অফ দ্য 21st সেঞ্চুরি। কাজে আমার তৃতীয় দশকে আমরা দিলাম, এবং তৃতীয় দশকের আমরা আছি 2025, মধ্যাবস্থায় আছি। তার এর মধ্যে কিন্তু আমি 25টি বছর পেরিয়ে গেছে। এই 25টি বছরে কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি যে ছাত্রদের পড়াচ্ছি এখন, সেই ছাত্রদের আমি যেভাবে পড়িয়ে এসছি,
আমি যেভাবে এতদিন পড়াতাম সেইভাবেই যদি কন্টিনিউ করি তাহলে কিন্তু এদের ভবিষ্যৎ রক্ষা কতটা আমি করতে পারবো এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের ভিতরে থেকে যাবে। এবং কারণ তারা যে চ্যালেঞ্জগুলো ফেস করবে এই চ্যালেঞ্জগুলোর জন্য তাদেরকে তৈরি করার জন্য আমরা এখন বলছি যে সেটা হবে লাইফ লং লার্নারশিপ দরকার। লাইফ লং লার্নারশিপ বিষয়টা কি, আমরা কি করে দিতে পারি লাইফ লং লার্নারশিপ? তার মানে উই নিড টু গিভ দ্য অথরিটি অফ দ্য লার্নিং টু দ্য লার্নার। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে কিন্তু দুটো জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে আমার গ্রোথ মাইন্ডসেট দরকার, আর একটা হচ্ছে প্যারাডাইম শিফট অফ আওয়ার মাইন্ড। তো কাজে আমার এই যে শিফটিংটা হবে, এই শিফটিং, কারণ এই দশকে আমরা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে অনেক পরিবর্তন দেখছি, যে পরিবর্তনটা আমরা এতদিন আমরা হয়তো ফিল করিনি। সবচেয়ে মেজর যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে we need to move away from the traditional classroom and need to switch on to the constructivist classroom. ক্লাসরুমের চেহারাটা চেঞ্জ হতে হবে, এক নাম্বার। সেকেন্ডলি হচ্ছে তার ক্লাসরুমের চেহারা কি করে পরিবর্তন হবে, যদি আমার কেন পরিবর্তন দরকার, কারণ আমরা যেভাবে অভ্যস্ত, যে ধরনের আমরা রোড বেসড লার্নিং এর উপর বেশি মাত্রায় জোর দিচ্ছিলাম, আমাকে এখন যেতে হবে কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশন এন্ড লার্নিং। সে বিষয়টা কি? তার মানে আমার এখন প্রত্যেকটা যে জিনিসটা আমি জানবো, আমাকে যদি আমি অ্যাপ্লাই করতে না পারি, নিজের কাজে যদি আমি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু এই পড়াশোনা বা এই কিছু কাজ আমার শুধু পরীক্ষা যে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, সেই প্রিপারেশনটা যাতে এই ধরনের প্রয়াস যাতে আমাদের না থাকে, এর থেকে আমাদের সরে আসতে হবে। কারণ এই দিয়ে কিন্তু আমার জীবন গঠন করা যাবে না। এখন বলা হচ্ছে এনইপি আরেকটা জিনিস বলছে, যেটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে অনেক রিফরমেশন, যেটা সিবিএসই ক্রমাগতভাবে করছে। কাজেই সিবিএসইর মধ্যে যারা আছেন আপনারা নিশ্চয়ই অভ্যস্ত, এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি সিবিএসইর আদলে আমি বিদ্যালয়গুলো যদি সিবিএসইর আদলে সঠিকভাবে পড়ান, তাহলে কিন্তু আর আপনার ভাবনা চিন্তা হবে না এই ছাত্রের ভবিষ্যৎ নিয়ে। কারণ এদের যে স্ট্র্যাটেজিক্যাল যে চেঞ্জগুলো দরকার, এটা কিন্তু সিবিএসই ক্রমাগতভাবে করে আসছে। সিবিএসই কোনো কিছু চটজলদি বসিয়ে দেয় না, এরা কিন্তু কম্পিটেন্সি ফোকাস করছেন গত 5 বছর ধরে করছে। প্রথমবার 10%, এরপর 20, এরপরে 30, এরপরে 40, এই বছর 2025-এ সেটা হচ্ছে 50%-এ এসেছে। কাজে আমরা যে জিনিসগুলো দেখছি, যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা দেখছি যে আমাদের যে জায়গায় ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে তাকে আমি তার উপযোগী করে উঠিয়ে নিতে হবে। মানে সে যার জিনিস আছে, সে তার প্রবলেম সলভিং সে নিজে করতে পারবে, সে নিজের কাজটা নিজে করতে পারবে, নিজের প্রবলেমটা নিজে সলভ করতে পারবে। এখন বলা হচ্ছে যে আগে আমরা ছিল টিচাররাই একমাত্র অ্যাসেসমেন্ট করতো, এখন বলা হচ্ছে হোলিস্টিক প্রগ্রেস কার্ড হবে। তার মানে ছাত্ররাও কিন্তু নিজের মূল্যায়ন করবে, তার ছাত্রের সহপাঠীও কিন্তু তার মূল্যায়নে অংশীদার হবে। তার মানে প্যারেন্ট উইল অলসো বি এ পার্ট অফ দ্য অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। কাজেই আমরা কিন্তু প্যারেন্টকেও কিন্তু তার পাশাপাশি থাকতে হবে, শিক্ষক তো আছেনই। তো কাজেই বিদ্যালয়ের মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা ইনকালকেশন অফ দ্য এথিক্যাল ভ্যালুজ। এথিক্সটা সবচেয়ে বেশি আমাদের জরুরি, এথিক্সটা আমাদের নিয়ে চলতে হবে। আমরা যেই প্রফেশনেই থাকি, প্রফেশনাল এথিক্সটা যেমন আমাদের জন্য জরুরি, যেমন ছাত্র অবস্থায় আছে ছাত্রদেরও শিখাতে হবে। ওরা যখন বছরের প্রথমে লিখছে যে আমি সারা বছর, আমি বছরে সব দিন আমি বিদ্যালয়ে রীতিমতো ভাবে বিদ্যালয়ে অ্যাটেন্ড করব, সবসময় ক্লাসে যোগদান করব, সেই জিনিসটা কিন্তু ছাত্রদেরও ভাবা উচিত যে আমি প্রতিদিন আমার যাওয়াটা কিন্তু আমার কর্তব্য। প্রত্যেকেই কিন্তু তার এথিক্যাল ভ্যালুগুলো যাতে ঠিকভাবে বুঝতে পারেন, ঠিকভাবে নিয়ে চলতে পারেন, সেটাও কিন্তু একটা সহায়ক ভূমিকা হিসেবে থাকবে। সে এককভাবে শুধু পড়াশোনা নিয়ে থাকলে তো হবে না, তার পাশাপাশি বিভিন্ন, যেমন এখন বলছে সিবিএসই খুব সুন্দর বলছে একদিন হবে ব্যাগলেস ডে। ঠিক, ব্যাগলেস ডে, তার মানে ব্যাগলেস ডে মানে ব্যাগ নিয়ে আসবে। তার মানে ব্যাগ মানে এটা ওই ব্যাগ মানে বলা হচ্ছে না যে ও ব্যাগ নিয়ে আসবে না, ব্যাগ আনতে পারে, সে টেক্সচুয়াল ম্যাটেরিয়াল থাকবে না, তার মধ্যে থাকবে জলের বোতল থাকতে পারে বা আনুষঙ্গিক অন্য কিছু থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে কিন্তু উইল নট কম্প্রোমাইজ অন দ্য লার্নিং আউটকাম, যে জিনিসটা আগে ছিল না।
এটা হচ্ছে নতুন। কিন্তু এটা কিভাবে সম্ভব, মানে এটা কি আদৌ সম্ভব নাকি এটা একটা মানে ওই আমরা যে বলি যে মানে এরর মেথড করে দেখা যাক কি হয়, ব্যাপারটা কোন দিকে যায়? আপনি কি মনে করেন যে বই থাকবে না, টেক্সট বই নিয়ে স্কুলে যাবে না, তারপর রেফারেন্স বই থাকবে না, তারপর শিক্ষক শিক্ষিকারা বলবেন না যে ওই বইটাও পড়ো, কিন্তু সে ভালো ফলাফল করবে, সব জানবে, সব শিখবে, খুব একটা সম্ভবপর হবে এটা? না, সে তো মানে ব্যাপারটা হচ্ছে এখন টেক্সট বইতে একটা সময় ছিল যে টেক্সট বুক ইজ দ্য আলটিমেট থিং। মানে টেক্সট বই ছাড়া আমরা ভাবতেও পারতাম না, টেক্সট বই নেই সে পড়াশোনা কি করে করবে। আজকের দিনেও তো তাই বলা হয় যে আজকের টেক্সট বইটা দিনেও ভালো তাই করে বলা হয়। পড়তে হবে। আমরা টেক্সট বইটা বলছি যে টেক্সট বই থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন বলা হচ্ছে যে তার লার্নিং আউটকামটা কি হবে। আমি লার্নিং আউটকাম মানে বিং এ টিচার, ওয়েন আই এন্টার ইনসাইড দ্য ক্লাসরুম, যে হোয়াট ইজ মাই এক্সপেকটেশন ফ্রম দ্য লার্নার, যে আমার ক্লাসটার পর ছাত্ররা কি কি করতে জানবে, কি কি করতে পারবে, তার দক্ষতা কতটা আসবে, সে কতটা কি করতে পারবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি ক্লাসরুমে যেতে হবে। এখন বলা হচ্ছে যে ক্লাসরুমে ঢুকেই কিন্তু টিচার তার লার্নিং আউটকামটা শেয়ার করবেন। একটা সময় আমরা ভাবতাম লার্নিং আউটকাম হবে আমি ক্লাসটা করে নিলাম, করার পরে তার থেকে যা নির্যাস বেরোলো সে এখন যা করতে পারে সেটা, কিন্তু এখন আমি তার এক্সপেকটেশন নিয়ে, এখন আমি টেক্সট বই হচ্ছে টিচার ইজ নো লঙ্গার এ কন্টেন্ট ডেলিভারিং ডিভাইস ইন দ্য ক্লাস। মানে বইয়ে টেক্সট বইয়ে যা আছে গড় করে ক্লাসে বলে দেবেন, সেই কাজটা কিন্তু শিক্ষকের নয়। শিক্ষকের ভূমিকা হবে এখন যে এখনকার পার্সপেক্টিভে শিক্ষকের ভূমিকা হবে ফ্যাসিলিটেশন অফ দ্য লার্নিং প্রসেস। এখন আমাকে লার্নিং অপরচুনিটি হচ্ছে বাড়াতে হবে। ইনস্টিটিউশনটাকে বলা হচ্ছে তুমি মানে বিদ্যালয়টাকে লার্নিং হাব হিসেবে বানাও। একটা সময় ছিল যে কারিকুলাম মানে বলা হতো শুধুমাত্র কি কি জিনিস পড়ানো হবে, কিসের উপর প্রশ্ন হবে, তার কোন কোন পার্টে কি কতটা কি তার ওয়েটেজ কি হবে, সেটা হবে কারিকুলাম। এখন কিন্তু কারিকুলামের ভিতরে অন্তর্ভুক্ত করা হলো তার যে কালচার, তার যে স্কুল মানে এনভায়রনমেন্ট, এটাও কিন্তু দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য কারিকুলাম। ঠিক। আমাদের এই প্রসঙ্গেই এর পরের যে প্রশ্নটা খুব স্বভাবতই চলে আসে সেটা হচ্ছে যে গার্জিয়ানদের এক্সপেকটেশন এবং স্টুডেন্টদের পাল্লা দিয়ে তাদের এই এক্সপেকটেশনকে বাঁচিয়ে রাখার যে খেলাটা, এটা গত এই যে আপনি বলছেন 3 দশক 4 দশক ধরে প্রায় আপনি দেখছেন, মানে তোকে ফার্স্ট হতে হবে, তোকে 92% পেতে হবে বা 98% পেতেই হবে, এই যে বিষয়টি এখনো একই রকম একই ইঁদুর দৌড়ের বিষয়টি রয়ে গেছে। আপনি যে এত ভালো ভালো বিষয়গুলো তুলে ধরছেন, তাতে কি কোথাও এই এক্সপেকটেশন লেভেলটা কমছে নাকি ওইটা ফিক্সড এন্ড পার্মানেন্ট? নম্বরটা চাই, নম্বরটা চাই, কিন্তু নম্বরটার থেকে আমাদের সরে আসতে হবে। যতদিন না আমরা সরাতে পারি, এটার জন্য অ্যাওয়ারনেস দরকার। এখন বলছে মানে সিবিএসই বলছে এখন, যেমন আমরা মানে আমি যখন মানে সিবিএসইর বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম বা মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যেগুলো করাই টপিকস থাকে, এখন রিসেন্টলি সিবিএসই একটা নতুন টপিক আনলো যে এডুকেটিং প্যারেন্টস অন এডুকেশন। তার মানে আমাকে তার মানে টিচার প্যারেন্টকেও কিন্তু তার একটা প্যারেন্টকে বুঝতে হবে এখন যে আমি আমার মানে ইচ্ছা অনিচ্ছাটা, আমার ইচ্ছাটা আমি যা হতে পারিনি, আমি যা করতে পারিনি, সেটা আমি আমার মানে আমার ছেলে আমার আশাটা পূরণ করে দেবে, তাকে তার মতো হওয়ার মতো ওই ধরনের একটা মানে আমরা যাতে এইভাবে অনুপ্রেরণা যোগাই সেই জিনিসটা দেখতে হবে। তার কিসে গেলে তাকে যথেষ্ট দিতে হবে, ঠিক আছে। ক্যারিয়ার কাউন্সেলিং দরকার, আজকাল কিন্তু কাউন্সেলিং খুব করানো হচ্ছে। ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে দেখবে যে ক্যারিয়ার কাউন্সেলিং করানোর পরেই সিদ্ধান্ত নিন ওর কি প্রবণতা আছে, ওর কোথায় দক্ষতা আছে, কোথায় গেলে ও সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে। কারণ আমরা দেখছি সে মেডিকেল পড়ছে, করার পরে সে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাচ্ছে, সে মেডিকেল গ্রাজুয়েশন নিল, সে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন নিল প্যারেন্টসের ডিজায়ারটা ফুলফিলমেন্ট করার জন্য। সে গ্রাজুয়েশনের পরে কিন্তু সে নিজের মতো করে আবার চাইছে যে আমি হয়তো আমার মতো করে কিছু করতে চাই। এই জিনিসটা কিন্তু এই মানে আমরা দেখছি যে রিসেন্টলি কিন্তু এটা অবজারভেশন হচ্ছে। তো আমাদের প্যারেন্টদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে সতর্ক হতে হবে। তার সঙ্গে কনস্ট্যান্টলি তাকে সবসময় ক্লোজলি তাকে দেখেন, তাকে বোঝার চেষ্টা করেন, ওর সঙ্গে আলাপচারিতায় থাকুন, ডিসকাশনে থাকুন, তা ওর কি ইচ্ছা অনিচ্ছা, ও কিভাবে ভালো করতে পারবে সেটা অনুপ্রেরণা যোগান। কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। তার উপর কিন্তু সে স্ট্রেসড হয়ে এই যে এক্সামিনেশনের জন্য যে ফোবিয়াটা কেন দাঁড়ায়, তার কারণ হচ্ছে আমরা যখন এটা মার্ক বানিয়ে দিই যে তোমাকে ফার্স্ট হতে হবে,
তোমাকে 95% এবার পেতে হবে, তুমি না পেলে আমার প্রেস্টিজ চলে যাবে। এই ধরনের মানসিকতা থেকে আমাদের একটু সরে আসতে হবে, কারণ আমরা জানি না যে ছাত্ররা কিন্তু খুব ভালো প্রতিভাবান, যারা ভবিষ্যতে যারা কাজ করছেন, যারা প্রভাবশালী এবং বিভিন্ন জায়গায় যারা যথেষ্ট মানে নিজেদের মধ্যে যে স্টার্ট আপ এবং বিভিন্ন কিছু করে বেড়াচ্ছেন, তারাই কিন্তু খুব ভালো ছাত্র বা ভালো ছাত্র অবস্থায় খুব বেশি। এমনও বহু বিজ্ঞানীও আছে যারা ছাত্রাবস্থায় তাদের কোনো মানে আইডেন্টিটি ওনারা পাননি বা নিজেরা ঠিক মতো ভাবে ওনাদের, কারণ আইডেন্টিটি পাননি কেন বলছি, কারণ আমাদের তৎকালীন মানে শিক্ষা ব্যবস্থায় ওনাদের আইডেন্টিফাই করার জন্য কোনো সুযোগই ছিল না। তো আমার মনে হয় এটা একটা দিক যে আমরা এখন ভাবতে পারি যে আমরা এখন অ্যাটলিস্ট 21st সেঞ্চুরির যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলোটাকে সবচেয়ে বড় দেখা হচ্ছে এখন এখানে 21st সেঞ্চুরি স্কিলের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এখন স্কিলটা যে দক্ষতা তার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এবং কিন্তু আমরা দেখছি যে যেমন ক্লাস 10-এ একটা স্কিল সাবজেক্ট আছে, 6 সাবজেক্ট, সেই সাবজেক্টটা কিন্তু জব লিঙ্ক সাবজেক্ট, জব ওরিয়েন্টেড সাবজেক্ট। সেই সাবজেক্টটা যারা নিচ্ছে ওরা অ্যাডভান্টেজ পাচ্ছে। অঙ্কে যদি কোনো কারণে ফেল করে যায়, সেই সাবজেক্টে পাস করলে কিন্তু তাকে সাবস্টিটিউট করবে। এটাও তো একটা তাদের জন্য কাজেই, সে হয়তো দেখা যাবে যে অঙ্ক নিয়ে সে হয়তো তার জীবনে কিছু করবে না, কিন্তু ওই স্কিল সাবজেক্ট তাকে জীবনে আরো প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা অনুপ্রেরণা যোগাবে। ঠিক মহাশয়, প্রযুক্তি বিষয়টিকে আপনি এই পরীক্ষায় গোটা এই ব্যবস্থাপনায় কিভাবে দেখেন বা দেখছেন? হাউ ডু ইউ সি টেকনোলজি, মানে in terms of scoring marks, in terms of syllabus, in terms of the practical utility of telling teachers to take class, সবটা মিলিয়ে টেকনোলজি ওয়ার্ডটা কিভাবে এখন ধরা দিচ্ছে? হ্যাঁ, টেকনোলজিটা এখন দরকার, কারণ আমরা কিন্তু মানে স্কিল যেমন বলি, আমরা স্কিলের ভিতরে কিন্তু লিটারেসি স্কিল বলা হচ্ছে। লিটারেসি স্কিলের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে মিডিয়া লিটারেসি, এটা দরকার এখনকার দুনিয়ায়। মিডিয়া লিটারেসি যেমন দরকার, ইনফরমেশন লিটারেসি দরকার, আর হচ্ছে টেকনোলজি লিটারেসি। কাজে টেকনোলজি যদি না জানি তাহলে পরে কিন্তু আমরা টেকনোলজিকে ইউজ করে, আজকে ছাত্রকে কি করা হয়, প্রত্যেকে কি করছেন যে মোবাইল, আমরা একটা সময় মোবাইল ইউজ করাটা খুব বারণ ছিল, এখন মোবাইলটা যদি সঠিকভাবে তার ইউজ করা যায়, তার থেকেও কিন্তু পড়াশোনার অনেক দিক খুলে যায়। এবং বিভিন্ন স্কুলে এখন কি করছে, ছাত্রদের জন্য কিন্তু তাদের গ্রুপ করা থাকে এবং উইদিন নো টাইম কোনো ইনফরমেশন পেলে উইদিন নো টাইম ওরা কিন্তু দিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সে লিঙ্কও দিচ্ছে, কোন লিঙ্কে গেলে তার বেটার ইনফরমেশন পাবে, সে কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে টেকনোলজি। তার পাশাপাশি কিন্তু ক্লাসরুমও যেমন ইন্টারেক্টিভ প্যানেল বোর্ডে আমরা ক্লাসরুম নিতে দেখছি, যে স্মার্ট ক্লাস যেগুলো নিচ্ছে। কাজে এই ধরনের টেকনোলজি ইন্টিগ্রেশন তো খুবই দরকার। আর টেকনোলজি না ইউজ করে কোনোভাবেই আমরা কিন্তু এখন ভাবতে পারি না যে শুধুমাত্র টেক্সট বুক পড়ে বা বই পড়ে আমরা সবকিছু নিয়ে যে ধরনের প্রশ্ন আমরা পাবো, কারণ টেক্সট বুক থেকে ডিরেক্ট ওয়ার্ডিং নিয়ে এখনকার ওই ধরনের প্রশ্ন বেশি আশা করা যাবে না। 50% আশা করা যাবে, তার বেশি তো নয় আজকের দিনে। তো কাজে আমি আমার মতো করে আমি টেকনোলজিটাকে যদি আমার উপযোগী করে উঠাতে পারি, টেকনোলজি তো আমার অবশ্যই দরকার, কারণ বিভিন্ন টেকনিক অ্যাডপশন হচ্ছে, অ্যাডপশন অফ দ্য নিউয়ার টেকনিক ইজ দ্য টেকনোলজি। তার মধ্যে আমি টেকনোলজি হিসেবে আমরা যখন দেখি যে আমরা যে মানে মিডিয়াতে যেমন আমরা দেখি বিভিন্ন পার্টের যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন যেগুলো থাকে, আমরা এডুকেশনাল টেকনোলজি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত, কারণ আইসিটি তো ইউজ করা হয় অনেক বিদ্যালয়ে আইসিটি, কারণ সিবিএসই কিন্তু প্রতিনিয়তই বলছে যে এইগুলো আইসিটি যে পার্ট অফ দ্যাট মানে পুরো কারিকুলাম ট্রানজেকশনের যে অনেকগুলো ম্যাথোডোলজি থাকে তার মধ্যে টেকনোলজি ইন্টিগ্রেশন। কারণ আমরা যখন ক্লাস নেই, ক্লাস নেওয়ার সময় আমরা ইউনিল্যাটারালি যখন ক্লাস নেই, আমি আমার ক্লাস নিলাম, আমার ছাত্র আমার ক্লাসটা মানে ফলো করলো, তার মানে আমার যদি রিটেনশন যদি 90% হয়, যে আমার লেকচারটা শুনলো সেই লেকচারটা শুনে তার 10% রিটেনশন হার্ডলি হবে। তো কাজে আমাকে ভাবতে হবে যে আমি যে লার্নিং পিরামিড যেটা বলছে যে হাইয়েস্ট রিটেন্টিভিটি ইন আওয়ার মাইন্ড কখন হবে, যদি আমরা করতে পারি যে আমরা টিচিং আদার্স, কাজে তাকে আমি ওইভাবে যদি করানোর জন্য আমি যদি টেকনোলজিটাকে ইউজ করি, তাহলে আমরা গ্রুপ স্টাডিগুলি করা যায়। তারপর আমার বিভিন্ন টেকনোলজিকে ইউজ করে আমি তার মানে যে বিভিন্ন রিসোর্সগুলিকে আমি ইউজ করতে পারি। আমি আমার কোশ্চেন পেপার জেনারেট করার মধ্যে কোশ্চেন পেপার বিভিন্নভাবে জেনারেট করা যায়, বা আমি অটো জেনারেশন করতে পারি,
রিসোর্স গুলোকে আমি আমার মতো করে উপযোগী করতে পারি, এগুলো যারা করতে পারছে তাদেরকে আরো সহায়ক ভূমিকা হিসেবে থাকবে। টেকনোলজি তো আমাদের এসেনশিয়াল, বিশেষ করে 21st সেঞ্চুরিতে তো খুব আবশ্যক। আজকের তারিখে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি শব্দটি এগেইন মানে ভীষণ আলোচিত একটি শব্দ, এবং অভিভাবকরা কেউ কেউ সন্দিহান, কেউ কেউ একটু পাজল, কেউ কেউ ভেরি প্রমিজিং অ্যাটিটিউড নিয়ে বলছেন যে না ভালোই হবে, যা হচ্ছে ভালোই হচ্ছে। স্বপন স্যার কিভাবে দেখেন মানে বিদ্যাজ্যোতি এবং রাজ্যের পঠন পাঠন বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যায়ন করেন? না, বিদ্যাজ্যোতি দেখুন, বিদ্যাজ্যোতি হয়েছে, তার মধ্যে 125টা বিদ্যালয় বিদ্যাজ্যোতির মধ্যে আওতায় আনা হয়েছে, যার মধ্যে 100টি বিদ্যালয় গত বছর পরীক্ষা দিল যে আমাদের দশম এবং দ্বাদশ মানের সিবিএসসিতে, এবং এই বছর 125টি পূর্ণাঙ্গ রূপে এই বছর আমরা ফলাফলটা পাবো। কারণ এই বছরের ফলাফলটাই আমাদের কাছে দেখার মতো যে এটা আমরা ফলাফল, তার প্রস্তুতি পর্বে যেগুলো ছিল, এটা বলা চলে যে অন্ততপক্ষে দপ্তর থেকে উইদিন মানে গত 6 মাসের কথা যদি আমরা ভাবি, তাহলে লাস্ট 6 মান্থ রিগুরাসলি যেভাবে কাজগুলো করা হয়েছে, মিনস উই ডিড নট লিভ এনি স্টোন আনটার্ন ফর গেটিং দ্য 100% অ্যাচিভমেন্ট। তো এটা শর্ট টাইমে, এটা তো একদিনে, তো এটা মানে শর্ট টাইমের জন্য যেগুলো করা হয়েছিল সেটা হচ্ছে, যেমন একটা দিক ছিল যে আমরা মানে ছাত্রদেরকে যারা এই যে একটু আগে বলা হয়েছিল যে আমরা যারা সারা বছর এতটা প্রিপারেশন করতে পারিনি, আমাকে 100% বা 90% আমি 80% পাবো না, আমি 50% 60% পেলেই আমার চলে। তো তাদের জন্য কারিকুলামটাকে 3টে স্তরে করা হয়েছিল, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ হচ্ছে যারা 80-র ভেতরে 80 চাইছে, 60 মার্ক থেকে 80 মার্ক যারা প্রত্যাশী, যারা 60 মার্কের প্রত্যাশী তাদেরকে গ্রুপ বি এর জন্য কারিকুলাম বানানো হয়েছে। যারা গ্রুপ সি এর জন্য কারিকুলাম কাদের মধ্যে বাছাই করে দেওয়া হচ্ছে, যেই চ্যাপ্টারগুলো তারা সহজে এগুলোর থেকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে সবসময় এই চ্যাপ্টারগুলোর থেকে, এবং সেগুলো সহজভাবে উত্তর করা যায়, এগুলো আইডেন্টিফাই করে এদেরকে দেওয়া হয়েছে। তো কাজে গত বছরের যে প্রশ্নাবলী ছিল এগুলির উপর এক্সারসাইজ করা হয়েছে। তাছাড়া এবারের যে প্রিবোর্ড এক্সামিনেশন হলো, প্রিবোর্ডের এক্সামিনেশন কিন্তু পুরোপুরি সিবিএসসির আদলে করা হয়েছে, এবং সিবিএসসিতে যে ধরনের প্রশ্নাবলী থাকে ওই আদলেই কিন্তু যে গাইডলাইন্স ছিল এই গাইডলাইন্সে এবার প্রিবোর্ডের প্রশ্ন দেওয়া হয়েছে। তাছাড়া প্রিবোর্ডের যে উত্তরপত্রগুলো দেখার জন্য মার্কিং স্কিম, যেটা নাকি যে সিবিএসসি ইউজুয়ালি এক্সামিনারদের দেয়, যে মার্কিং স্কিম দেখে বুঝতে পারে যে আমি কত প্রশ্নে কোন প্রশ্নে কি লিখলে আমি 100% মার্ক পাবো, এই জিনিসটা কিন্তু এবার প্রিবোর্ডের এবার কিন্তু দপ্তর থেকে সেটা করা হয়েছে। এবং সেটা কিন্তু মানে সিবিএসসির প্রত্যেকটা মানে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে সেটা কিন্তু প্রত্যেকটা ছাত্র জানে যে আমি প্রিবোর্ড প্রশ্নে আমি কি প্রশ্নে কি লিখলে পরে আমি 100% স্কোর করতে পারতাম, যে যেখানে স্কোর করলো। এরপর তার পরবর্তী পর্যায়ে তার রেজাল্ট অ্যানালাইসিস করে তাকে কিন্তু গ্রুমিং ক্লাসরুম করা হয়েছিল 1 মাসের জন্য। সেই গ্রুমিং ক্লাসরুমে কিন্তু প্রাথমিক পর্যায়ে ক্রমাগতভাবে এমনিতে ক্লাস চলছিল, কিন্তু এরপর দেখা গেল যে ইভেন ছাত্রদের অনুপ্রেরণা ছাত্ররাই চাইছে যে আমি শনি রবিবারও আসতে চাই, এবং ছাত্রদের থেকে মানে ছাত্ররা প্রথম আগ্রহী হওয়াতে টিচাররা কিন্তু সমানভাবে, এবং সবাই কিন্তু মোটামুটি মানে দেখলো যে যত ধরনের, বিশেষ করে আরেকটা স্যাম্পল পেপার দেওয়া হয়েছে তাদেরকে, এবং এরপরও আরেকটা মক টেস্টের জন্য তাদেরকে মক টেস্টের জন্য প্রশ্নবলী দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো 2025-কে টার্গেট করে দেওয়া আছে। ছাত্রদের যে প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ মুহূর্তে যে মানে যে প্রস্তুতির যে ধারাটা যেভাবে বজায় থাকে, এই কারণে তাদেরকে সাপোর্ট তো ক্রমাগত দেওয়া হয়েছে। চ্যালেঞ্জ হিসেবে কি দেখছেন মানে এই গোটা বিষয়টিতে এখন আপনার কি মনে হয়, আপনি যেহেতু গোটা সিস্টেমটিতে জড়িয়ে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, মানে এই ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ কি বলে মনে হয় আপনার? চ্যালেঞ্জ তো প্রধান চ্যালেঞ্জ তো আমরা বলতে পারি, কারণ ব্যাপারটা হচ্ছে সেটা তো ছাত্ররা যে পরিস্থিতিতে আছে তাকে আমি কতটা টেনে উঠাতে পারবো, তাকে তো তার তো একটা লেভেল আছে, কারণ সে তো একদিনে নয়। যেমন আগামী বছরের জন্য এর আগের বছরের জন্য যেমন ক্রমাগতভাবে যারা আসছে তারা সিবিএসসি ধাঁচে কিন্তু অনেকটা সময় পেয়েছে, এরা তো খুব বেশি সময় পায়নি, যে সময়ে ওরা যতটা এগুতে পারলো সেটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে। সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আছে আমাদের তো, বিশেষ করে মানে আমরা রুরাল সাইডে যদি যাই তাহলে দেখা যায় যে আমাদের যে অর্থনৈতিক যে পরিকাঠামো যেটা দেখা যায়, যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখি,
কে হয়তো দিনে মানে তাদের কাজকর্ম করে তার মানে পারিবারিক যে উপার্জন তার মধ্যে হয়তো সে ছাত্রটিও হয়তো তার মধ্যে থাকে, সে তো রীতিমতো বিদ্যালয়ে আসতে পারে না। তো তাকে বিদ্যালয়মুখী করার জন্য সেই প্রয়াসও কিন্তু করা হয়েছে। তো এটা গোটা বিষয় দেখে চ্যালেঞ্জ হচ্ছে, যদি আমরা স্কুলে যাদেরকে আনা গেছে, যারা স্কুলে ক্লাসগুলো রীতিমতো ভাবে করছে, তাদের জন্য কিন্তু আমার মনে হয় না তাদের জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে। তারে রাদার দ্যাট উইল গেট দ্য অপরচুনিটি, ওই জিনিসটা হবে। আর মেজর চ্যালেঞ্জ হিসাবে বলা যায় যে আমরা যে বিষয়